একটি হৃদয় ছোঁয়া সত্য গল্প। ২০২৩ সালের ফেব্রুয়ারির সেই ভোর। তুরস্ক তখন গভীর ঘুমে মগ্ন। পৃথিবী তখন শান্ত, কেবল ভোরের অপেক্ষায়। কিন্তু ঠিক ভোর ৪:১৭ ধ্বংস নামল আকাশ থেকে। মাত্র ৭:৩০ পুরো শহর যেন একটা ভয়ঙ্কর বিস্ফোরণে গড়িয়ে গেল। মাটি যেন নিজেকে ছেড়ে ফেলে চিৎকার করছে। প্রতিটি ইমারত যেন কার্ডবোর্ডের বাক্সের মতো ধুমড়ে মুচড়ে মিশে গেল মাটির সাথে। মুহূর্তেই হাজার হাজার জীবন থমকে গেল। চারিদিকে কান্না, চারিদিকে আর্তনাদ, চারিদিকে শুধু মৃত মানুষের গন্ধ আর ধুলোর দম বন্ধ করা চাদর। উদ্ধারকর্মী ইলিয়াস গত ৪৮ ঘন্টা ধরে ঘুমায়নি। চোখে মুখে ধুলোর পুরো আস্তর, হাতে গভীর ক্ষত। যখন সে ধ্বংসস্তূপে প্রথম প্রবেশ করে, তখন তার চারপাশে নেমে আসে এক গভীর নিস্তব্ধতা। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর ইলিয়াস যেন শুনতে পাচ্ছিল মৃত মানুষের কান্নার এক অশ্বরী প্রতিধ্বনি। চাপা অনুজ সেই শব্দগুলো কেবল তারই কানে আসছিল। সহকর্মীরা বলল, ইলিয়াস, তুমি ক্লান্ত হয়ে গেছো। এত শোক আর ট্রেজেডির মধ্যে এমনটা হওয়া স্বাভাবিক। তুমি হ্যালোসিনেট করছো। কিন্তু ইলিয়াস দৃঢ়ভাবে বলল, না, আমি নিশ্চিত। আমি অনুভব করছি কেউ বেঁচে আছে, অথবা হয়তো কেউ আমাদের কিছু বলতে চাইছে। সেই দিন রাতে ক্যাম্পে ফিরেও তার ঘুম আসছিল না। সময় তখন রাত ৩টা। শীতের তীব্রতা শরীর কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ সে পরিষ্কার শুনতে পেল একটা নারী কণ্ঠ, খুব শান্ত, প্রায় ফিসফিস করে বলা, সাহায্য করুন, আমার সন্তান এখনো জীবিত, দয়া করে ওকে বাঁচান। ইলিয়াস চকিতে উঠে বসল। কণ্ঠটা খুব কাছে মনে হলো, আবার পরক্ষণে দূরে মনে হলো। যেন কেউ তার মাথার খুব কাছে এসে বলছে, তুমি না গেলেও মরবে, তোমার হাতেই ওর জীবন। গত ২৪ ঘন্টায় সে মোট ১৮টি মৃতদেহ বের করেছে। এমন ভয়াবহ মানসিক চাপে সে প্রথমে এই কণ্ঠকে গুরুত্ব দিতে চাইল না। সে ভাবল এটা নিছক মনের ভুল, প্রবল মানসিক যন্ত্রণার ফসল। কিন্তু কণ্ঠটা বারবার ফিরে আসছিল, একঘেয়ে করুণ স্বরে, বারবার একই আকুতি। একসময় ইলিয়াস আর পারল না, এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল। পরের দিন সকালে ইলিয়াস তার উদ্ধার দলের লিডার আলী এবং অন্যদের কাছে ঘটনাটা খুলে বলল। ইলিয়াস বলল, গতকাল রাতে একজন মা আমাকে অনুরোধ করেছিল তার মেয়েকে বাঁচাতে। আমি তার কণ্ঠ শুনেছি। সে বলেছে সেকশন ৮-এর পুরনো ফ্ল্যাট ওখানে। উদ্ধার দলের লিডার আলী সহানুভূতির সাথে হাসতে হাসতে বলল, দোস্ত, এটা খুব কঠিন সময় যাচ্ছে। আমাদের সকলেই মানসিক বিশ্রাম দরকার। মৃত মানুষের আত্মার আহ্বান শোনা বন্ধ করো। পাশের একজন হাসতে হাসতে যোগ করলো, ভূতের ফোন পেতে শুরু করছিস নাকি? সবাই হেসে উঠল, কিন্তু ইলিয়াস ফিসফিস করে বলল, হয়তো ভালোবাসার মৃত্যু সবসময় শেষ না। সারাদিন ধরে উদ্ধার কাজ চলল, কিন্তু কেউ ইলিয়াসের অলৌকিক ডাকে গুরুত্ব দিল না। সন্ধ্যা পর্যন্ত একাধিক জায়গা তল্লাশি চালানো হলো, কিন্তু কোনো জীবিতের সন্ধান মিলল না। চারিদিকে কেবল হতাশা। ২১ ঘন্টা পর যখন দিনের আলো নিভে আসছে, তখন একটি বড় ধ্বংসস্তূপ সরানোর সিদ্ধান্ত হলো। তখন উদ্ধার কাজে সাহায্য করতে আসা অন্য একটি দলের প্রধান বলল, যেহেতু অন্য সব নিশ্চিত জায়গা সে, চলো সেকশন ৮-এ যাই। ইলিয়াসের বলা সেই জায়গাটা একবার দেখা যাক। সেকশন ৮-এর ধ্বংসস্তূপের কাছে পৌঁছে সবাই ভড়কে গেল। জায়গাটা অন্যান্য স্থান থেকে বেশি ক্ষতিগ্রস্ত মনে হলো। যখন উদ্ধারকর্মীরা যন্ত্রপাতির শব্দ শুরু করেনি, ঠিক তখনই একটি বিশেষ জায়গা থেকে হঠাৎ ধুলো উড়ে উঠতে লাগলো। যেন ভেতর থেকে কিছু নড়ছে। কোনো যন্ত্রের কম্পন ছাড়াই এমনটা হচ্ছে দেখে সবাই অবাক। টিম লিডার আলী দ্রুত ঘোষণা করলেন, ভেতরে কেউ বেঁচে আছে, এখনই উদ্ধার শুরু করো। তাৎক্ষণিক উদ্ধার শুরু হলো। ৩ ঘন্টা পরে ভারী কংক্রিটের স্ল্যাব সরাতে সরাতে একটা ছোট্ট ফাঁক তৈরি হলো। টর্চ ভিতরে ঢোকানো মাত্রই সবার চোখ ছানা পড়া। একটা ৫ বছরের শিশু, জীবিত। তার চোখে ভয়, কিন্তু সে সম্পূর্ণ জীবিত, অক্ষত। তাকে সাবধানে বের করে আনা হলো, আর পুরো উদ্ধার দল মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্যভাবে ২১ ঘন্টা পরেও ধ্বংসের মাঝে একটা ফুলের মতো শিশু বেঁচে আছে। কিন্তু যেটা এরপর ঘটলো, সেটা এই গল্পের সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ানক বাস্তব। বাচ্চাটিকে বের করার পর উদ্ধারকর্মীরা আরও খানিকটা কংক্রিট সরালেন। ঠিক তার নিচেই পাওয়া গেল একটা জমাট বাঁধা মৃতদেহ। তিনি একজন মহিলা, ওই শিশুটির মা। মহিলাটি সোজা হয়ে শুয়েছিলেন না, বরঞ্চ তিনি পায়ে ভাঁজ হয়ে তার পুরো শরীরটাকে বাঁকিয়ে রেখেছিলেন। তার দুহাত ছড়ানো ছিল, যেন শক্ত করে কাউকে আগলে রাখছেন। তার শরীরের নিচে, তার বাহুর বাঁধনের ভেতরে নরম, তুলনামূলক ফাঁকা স্থান তৈরি হয়েছিল। সেখানেই অক্ষত অবস্থায় বেঁচে ছিল বাচ্চাটি। তীব্র ঠান্ডা আঘাতের ফলে মহিলার দেহ ছিল পুরো জমে যাওয়া, কংক্রিটের চাপে পাথরের মতো শক্ত হয়ে যাওয়া। কিন্তু তার দেহভঙ্গিমা দেখে একটা কথা সবাই ছুঁয়ে অনুভব করেছিল, তিনি নিজের শরীর দিয়ে মেয়ের জন্য একটা জীবন ঠাওর তৈরি করেছিলেন। তিনি মরলেও মেয়েকে মরতে দেননি। শেষ নিঃশ্বাসের আগে তিনি হয়তো অনুভব করতে পেরেছিলেন যে আর হয়তো বাঁচবেন না। সেই শেষ মুহূর্তে নিজের দেহের শেষ শক্তিটুকু দিয়ে তিনি জীবনে এই ক্ষুদ্র আশ্রয়টুকু তৈরি করে গিয়েছেন। ইলিয়াস নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে, তার চোখে জল,
তার মাথা শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটাই কি সেই মা যে রাতে আমাকে ডেকেছিল? ঠিক সেই মুহূর্তে ইলিয়াসের হাতে থাকা পুরনো রেডিও সেটের মতো কমিউনিকেশন ডিভাইসটা হালকা কেঁপে উঠল। সে একই কণ্ঠস্বর ফিসফিস করে যেন বলল, ধন্যবাদ, তুমি আমার কথা শুনেছ। ইলিয়াসের হাত থেকে যন্ত্রটা পড়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সহকর্মীরা শিউরে উঠল। আলী এসে ইলিয়াসের কাঁধে হাত রাখল। ইলিয়াস তখন ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে নীরবে কান্নায় ভেঙে পড়ল। হাসপাতালে শিশুটিকে পর্যবেক্ষণ করা হলো। ডাক্তার রিপোর্ট দিলেন, বাচ্চার শরীরে আঘাত সামান্যই, তবে হাইপোথার্মিয়া বা তীব্র ঠান্ডা জমে যাওয়ার কোনো লক্ষণ নেই, যা পায় অলৌলিক। সবচেয়ে অবাক করা বিষয় ছিল শিশুটির মানসিক অবস্থা। যদিও সে ভয় পেয়েছে, কিন্তু সে অন্য শিশুদের মতো হাহাকার করছে না, বরঞ্চ সে কেবল বারবার একটা কথাই বলছে। যখন ডাক্তাররা শিশুটিকে জিজ্ঞেস করলেন সে কীভাবে বেঁচে থাকলো, তখন সে একটা কথাই বলল, মা আমাকে ছাড়েনি, মা আমাকে জড়িয়ে রেখেছিল। ডাক্তাররা বললেন, এই বয়সে এত নিশ্চিত, অটল বিশ্বাস, এত কঠিন বাস্তবতার পরেও সে যেভাবে তার মায়ের উপর নির্ভর করে কথা বলছে। কিন্তু ইলিয়াস জানত, সে বুঝেছিল, যখন সবাই হেসেছিল তখনও কেউ একজন ওকে ডাকছিল, একজন মা। মৃত, হ্যাঁ, তিনি আর জীবিত নেই, কিন্তু ভালোবাসা, দায়িত্ব আর শেষ আলিঙ্গনটা, সেটা কি কখনো মারা যায়? কয়েকদিন পরের দৃশ্য, কবরের পাশে সবাই চুপ। সেই ছোট্ট মেয়েটি এখনও মায়ের কবর স্পর্শ করে আস্তে আস্তে বলছে, মা বলেছিল সে সবসময় আমার কাছে ফিরে আসবে, সে মারা গেলেও। কথাটা বলার ঠিক পর মুহূর্তে মৃদু উষ্ণ বাতাস বয়ে গেল মাটির উপর দিয়ে, যেন কেউ পরম মমতায় মেয়েটি চুলে হাত বুলিয়ে দিল। কেউ অবাক হলো না, কেউ ভয় পায়নি, কারণ সবাই বুঝেছে কিছু মৃত্যু আসলে শেষ নয়। একটা মায়ের শেষ আলিঙ্গন, ভালোবাসার শেষ দায়িত্ব, তার রিক্টার স্কেলে কম্পন কোনো কিছুর কাছেই পরাজিত হয় না। সেটা শুধু একটা অলৌকিক আশ্বাস দিয়ে যায়, আমি তোমার সাথেই আছি।